আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের জৈব যৌগের ক্লাস দ্বিতীয়, লেকচার 2, এইচএসসি এমসিকিউ। দেখো, গত ক্লাসে আমরা যে টপিকগুলো পড়ছিলাম সেই টপিকগুলো থেকে এমসিকিউ কেমন আসে সেটা দেখানো হয় নাই। তো আমি শুরুতে সেই এমসিকিউ গুলো একটু দেখাবো। তো শুরুতে গত ক্লাসে আমরা যেটা টপিক পড়াইছিলাম মনে আছে কিনা দেখো। বন্ধনের ভাঙন মানে ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল, আর পড়াইছিলাম বন্ধনের ভাঙন। বন্ধনের ভাঙন, এই বন্ধনের ভাঙনের মধ্যে তিনটা জিনিস ছিল। একটা হলো ফ্রি রেডিকাল, ফ্রি রেডিকাল, একটু চেঞ্জ করতে। ওকে, গত ক্লাসে আমরা যেটা পড়ছিলাম ফ্রি রেডিকাল, কার্বনিয়াম আয়ন, কার্বনিয়াম আয়ন, আর একটা ছিল হলো কার্বন আয়ন। এই তিনটার স্থায়িত্ব ও সক্রিয়তা ক্রম পড়ছিলাম গত ক্লাসে। আর একটা পড়ছিলাম ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল, লুইস অ্যাসিড লুইস ক্ষার। ইলেকট্রোফাইল ও নিউক্লিওফাইল, লুইস অ্যাসিড লুইস ক্ষার, নিউক্লিওফাইল। ইলেকট্রোফাইলের গুলোকে আবার কি বলা যায়, যাবতীয় ইলেকট্রোফাইল গুলো হলো লুইস অ্যাসিড, আর যাবতীয় নিউক্লিওফাইল গুলো হলো লুইস ক্ষার। এই জিনিসগুলো আমরা করছিলাম। তো এগুলোর এমসিকিউ কেমন হতে পারে সে সম্পর্কে কিছু দেখানো হয় নাই। আজকে ক্লাসের শুরুতে আমি ওই এমসিকিউ গুলো কেমন হয় সেটা একটু দেখাই দেব। প্রথমে প্রথমে এই যে ফ্রি রেডিকাল কার্বনিয়াম আয়ন কার্বন আয়নের এমসিকিউ কেমন হয় সেটা একটু দেখাবো। তোমরা কিছু প্রশ্ন দেখতে পাচ্ছ, এগুলো অ্যাডমিশন বইয়ের থেকে নিছি আমি। তাই শুরুতে দেখো প্রশ্ন কেমন আসে। প্রশ্ন কিভাবে আসে সেটা, নিচের কোন কার্বন আয়নটি, 1 নম্বর প্রশ্ন দেখো, 1 নম্বর প্রশ্ন, নিচের কোন কার্বন ক্যাটায়নটি সবচেয়ে বেশি স্থিতিশীল। তো আমরা বলছিলাম যে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন সবচেয়ে বেশি স্থিতিশীল। 3 ডিগ্রি, 2 ডিগ্রি সক্রিয়তার ক্রম যদি তুমি গত ক্লাস নোট করে থাকো তাহলে অবশ্যই খুলে দেখো যে কার্বনিয়াম আয়নের স্থায়িত্বের ক্রম ছিল কি, এই যে স্থিতিশীলতার ক্রম চাইছে, সক্রিয়তা চাই নাই কিন্তু। খেয়াল করবা স্থিতিশীলতা চাইছে নাকি সক্রিয়তা চাইছে। যদি স্থিতিশীলতা চাই তাহলে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। এরপরে ছিল কি, এরপরে ছিল হলো 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। এরপরে কার্বনিয়াম আয়ন ফ্রি রেডিকাল দুইটা একই ছিল, আর কার্বন আয়ন এদের উল্টা ছিল, উল্টা। আর স্থিতিশীলতার ঠিক অপোজিট ছিল হলো সক্রিয়তার ক্রম। প্রশ্ন যেহেতু বলছে সবচেয়ে বেশি স্থিতিশীল কার্বোক্যাটায়ন মানে কার্বনিয়াম আয়ন, তাহলে অবশ্যই অ্যান্সার হবে 3 ডিগ্রি। এখানে দেখো এটা হলো 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন। এই যে তিনটে অ্যালকাইল গ্রুপ আছে। পরের প্রশ্ন আমি যাই। প্রশ্ন কেমন হবে সেগুলো একটু দেখাচ্ছি। ইলেকট্রোফাইল নিউক্লিওফাইলের প্রশ্ন দেখো পরে। এই যে 7 নম্বর প্রশ্ন, নিচের কোনটি একটি ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল মানে কি, যাদের অষ্টক সংকোচন অথবা পজিটিভ আয়ন। তো এই যে AlCl3 দেখো অষ্টক সংকোচন আছে, পজিটিভ আয়ন এটা। আর এই যে পানির কাছে লোন পেয়ার ইলেকট্রন আছে, অ্যালকোহলের কাছে 2 জোড়া লোন পেয়ার ইলেকট্রন আছে, অ্যামোনিয়ার কাছে 1 জোড়া লোন পেয়ার ইলেকট্রন আছে। যারা লোন পেয়ার ইলেকট্রন তারা হলো নিউক্লিওফাইল। পরের প্রশ্ন 9 নম্বর দেখো, কোনটি নিউক্লিওফাইল। আমি যে উদাহরণগুলো তোমাদের লিখে দিছি মনে রাখবা, ওই উদাহরণগুলোর বাইরে আসবে না। সচরাচর ওই উদাহরণগুলোই যদি তুমি মনে রাখতে পারো ইলেকট্রোফাইল নিউক্লিওফাইলের, তোমার আর কিছুই প্রয়োজন পড়বে না। নি- কোনটি নিউক্লিওফাইল। তো নিউক্লিওফাইল হতে গেলে কি হতে হয়, নিউক্লিওফাইল হয় দুই শ্রেণীর জিনিস, একটা হলো যাদের লোন পেয়ার ইলেকট্রন থাকবে, অথবা নেগেটিভ আয়ন হতে হবে। তো এই 1 নম্বর দেখো, এই পানির অণুর কাছে কয় জোড়া লোন পেয়ার থাকে, 2 জোড়া লোন পেয়ার থাকে।
তাহলে এটা হলো আমাদের নিউক্লিওফাইল। আর এটা এটা হলো অষ্টক সংকোচন, এটা পজিটিভ আয়ন, এটা পজিটিভ আয়ন। পজিটিভ আয়ন আর অষ্টক সংকোচন হলো ইলেকট্রোফাইল। 10 নম্বর প্রশ্ন খেয়াল করো, নিচের কোনটি নিউক্লিওফাইল? ইলেকট্রোফাইল। 10 নম্বর, নিচের কোনটি ইলেকট্রোফাইল? ইলেকট্রোফাইল হতে গেলে আমরা কি দেখবো? ইলেকট্রোফাইল হতে গেলে আমরা দেখবো অষ্টক সংকোচন বা সিগমা ইলেকট্রন সংখ্যা 8টা থেকে কম, আর হলো পজিটিভ আয়ন। তো এই যে BF3, আমার যে এক্সাম্পল গুলো লিখে দিয়েছিলাম ওইখানে দেখো BF3 প্রশ্ন কোথায় আসছে সেটা দেখো, পাশে লেখা আছে। তা তোমার কোশ্চেন হতে পারে আমরা এইচএসসি তে এগুলো দেখতেছি কেন? অ্যাডমিশন আর এইচএসসি সেম কোশ্চেন, জৈব যৌগ অ্যাডমিশন আর এইচএসসি সেম। তবে হ্যাঁ, এইচএসসি লেভেলে একটু হার্ড কম হয়, মানে 8টা 9টা যদি তোমাদের, যেহেতু 25টা এমসিকিউ এর মধ্যে দেখা যাবে 7 থেকে 8টা এরকম এমসিকিউ থাকবে জৈব যৌগ থেকে। 7 থেকে 8টা, কখনো 9টা হতে পারে। তা 7টা যদি এমসিকিউ দেয় তার মধ্যে 4টা খুব ইজি দিবে, 3টে একটু হার্ড দিবে। এই জন্য আমরা জৈব যৌগের এমসিকিউ যে কোনগুলো করব, যেগুলো খুব ইজি বারবার দেয় সেই এমসিকিউ গুলো দেখতেছি। কোনটি ইলেকট্রোফাইল? তাহলে BF3। আচ্ছা, এরপরে যাও, পরের এমসিকিউ তে যাই। নিচের কোনটি কেন্দ্রাকর্ষী? কেন্দ্রাকর্ষী মানে কি? এই যে 15 নম্বর কোশ্চেন দেখো, কেন্দ্রাকর্ষী মানে হলো নিউক্লিওফাইল। তা নিউক্লিওফাইল কি হয়? লোন পেয়ার ইলেকট্রন থাকবে অথবা ঋণাত্মক আয়ন হবে। তো এই জন্য অ্যামোনিয়ার কাছে দেখো এক জোড়া লোন পেয়ার ইলেকট্রন থাকে, আমরা বলছিলাম। তাহলে এটা হলো অ্যান্সার। আচ্ছা, পরের প্রশ্ন যাই, নিচের কোনটি, 18 নম্বর প্রশ্ন, নিম্নের যৌগগুলোর কোনটি নিউক্লিওফাইল? নিউক্লিওফাইল মানে কি? যেগুলোর কি থাকতে হবে? লোন পেয়ার ইলেকট্রন থাকতে হবে অথবা ঋণাত্মক আয়ন হতে হবে। এই যে পানির অণুর কাছে এক জোড়া লোন পেয়ার, 2 জোড়া লোন পেয়ার ইলেকট্রন থাকে। তাহলে এটা হলো আমাদের অ্যান্সার। 20 নম্বর প্রশ্ন খেয়াল করো, 20 নম্বর, কার্বন আয়ন সমূহের মধ্যে সর্বাধিক স্থায়ী, এটা হলো কার্বন আয়ন মানে ঋণাত্মক আয়ন। তো ঋণাত্মক আয়ন কার্বন আয়ন মানে কি ছিল? স্থায়িত্বের ক্রম খেয়াল, তোমার খাতায় দেখো যে 0 ডিগ্রি, সেটা হলো সবচেয়ে বেশি স্থিতিশীল। এই যে এটা হলো 0 ডিগ্রি, 0 ডিগ্রি কার্বন আয়নটা সবচেয়ে বেশি স্থিতিশীল। আচ্ছা, মোটামুটি এই প্রশ্ন। আর এর মধ্যে আর আছে কিনা দেখি। এখানে নাই। আচ্ছা, এই 14 নম্বর একটা প্রশ্ন আছে, খেয়াল করো। 14 নম্বরে বলছে যে কার্বন আয়নের সক্রিয়তার ক্রম, খেয়াল করছো? স্থায়িত্ব ক্রম কিন্তু দেয় নাই, এখন এরা দিছে কি সক্রিয়তার ক্রম। তা আমি জানি কি স্থায়িত্বের ক্রমটা জানি, স্থায়িত্ব ক্রম জানলে সক্রিয়তার ক্রম কি করব? ঠিক তার উল্টা বলে দিব। তাহলে কার্বন আয়নের স্থায়িত্ব ক্রম হলো 0 ডিগ্রি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে আমাদের অ্যান্সার কি হবে? উল্টা। তাহলে সক্রিয়তার ক্রম যেহেতু চাইছে, 3 ডিগ্রি কার্বন আয়ন সবচেয়ে বেশি, তারপরে 2 ডিগ্রি, এরপরে 1 ডিগ্রি, এরপরে 0 ডিগ্রি। ডিগ্রি কি করে চিনবো? 3টার মানে 3 ডিগ্রি, 2টার মানে 2 ডিগ্রি, একটার মানে 1 ডিগ্রি, আর সাধারণটা হলো CH3, 0 ডিগ্রিটা। তাহলে এটা খেয়াল করছো, সক্রিয়তার ক্রম চাইছে। যদি সক্রিয়তার ক্রম চাই তাহলে কি করবা? স্থায়িত্ব ক্রমের ঠিক উল্টা বলে দিবা। তাহলে এই গেল হলো আমাদের ইলেকট্রোফাইল নিউক্লিওফাইলের এক্সাম্পল। এখন দেখো, লুইস অ্যাসিড ক্ষার ও আসে। লুইস অ্যাসিড ক্ষার, লুইস অ্যাসিড ক্ষারকে এখানে বুঝাইছি। লুইস অ্যাসিড ক্ষারের এক্সাম্পল গুলো আমি একটু দেখাই, একটু ওয়েট করো, আমি লুইস অ্যাসিড ক্ষারের এক্সাম্পল গুলো একটু নিয়ে আসি। ওকে, দেখো এখন লুইস অ্যাসিড ক্ষার যেটা বলছে যে এক্সাম্পল গুলো অল সেম, মানে নিউক্লিওফাইল যেটা, ইলেকট্রোফাইল যেটা সেটা হলো লুইস অ্যাসিড, আর নিউক্লিওফাইল যেগুলো সেগুলো হলো লুইস ক্ষার। তা এখানে এই যে 8 নম্বর প্রশ্ন খেয়াল করো, বলছে কোনটি লুইস অ্যাসিড। তো লুইস অ্যাসিড বলতে আমরা কাকে বুঝবো? ইলেকট্রোফাইল গুলোকে বুঝবো। তো ইলেকট্রোফাইল এখানে কোনটা দেখো, এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ইলেকট্রোফাইল, যেটা ইলেকট্রোফাইল সেটাই হলো লুইস অ্যাসিড। এটা অ্যান্সার। আর এগুলো দেখো সব লুইস ক্ষার, এগুলো সব হলো কি? লুইস ক্ষার। ঠিক আছে, এগুলো সব লুইস ক্ষার। এই যে অ্যালকোহল, এটা এটা হলো লোন পেয়ার ইলেকট্রন আছে 2 জোড়া, এটাতে 2 জোড়া লোন পেয়ার ইলেকট্রন আছে, এটাতে 1 জোড়া লোন পেয়ার ইলেকট্রন আছে। তো পরের প্রশ্নে যাও আর একটু, লুইস খারের আর একটা প্রশ্ন দেখাই। এই যে 12 নম্বর প্রশ্ন আছে দেখো, বলছে 12 নম্বর প্রশ্নে যে কোনটি, নিচের কোনটি লুইস ক্ষারক? তো লুইস ক্ষারক কোনটা হবে? লুইস ক্ষারক হবে যেগুলো নিউক্লিওফাইল। ইলেকট্রোফাইল হলো লুইস অ্যাসিড, নিউক্লিওফাইল হলো লুইস ক্ষার। তাহলে এখানে নিউক্লিওফাইল কোনটা আছে? দেখো, যেটা লোন পেয়ার ইলেকট্রন আছে। লোন পেয়ার ইলেকট্রন আছে এই যে অ্যামিন, অ্যামোনিয়া থেকে অ্যামিন, এই অ্যামিনের 1 জোড়া লোন পেয়ার ইলেকট্রন থাকে, আমি এক্সাম্পল লিখে দিয়েছিলাম। তো এই গেল হলো লুইস অ্যাসিড ক্ষার। তা গত ক্লাসের যে টপিক দুটো আমি পড়াইছি ওই টপিক গুলো থেকে প্রশ্ন কেমন হয় আশা করি বুঝতে পারছো। যে প্রশ্নগুলো আমি দেখাইছি এই প্রশ্নগুলো ভিডিওটা পোস্ট করে এই প্রশ্নগুলো তোমার নোট খাতায় উঠাবা।
কারণ কি, পরীক্ষার সময় যদি তুমি এই প্রশ্নগুলো উঠায় রেখে দাও, তাহলে এই প্রশ্নগুলো যদি দেখে যাও পরীক্ষার সময়, তাহলে যেটাই দিক তুমি পারবা। কিভাবে প্রশ্নটা আছে এটা অবশ্যই অবশ্যই লিখে রাখা জরুরি। তো এখন আমি চলে যাচ্ছি আজকের লেকচারে। আজকের লেকচার আমরা পড়বো বেনজিনের এরকম কিছু ক্রম আছে। শুরুতে বেনজিনের ক্রমগুলো পড়বো, তারপরে সমানুতা পড়াই। কারণ কি, যে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন এগুলো শুরু করার আগে বেনজিনের এই ক্রমগুলো খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে একটা প্রশ্ন আসার পসিবিলিটি খুব বেশি। এই যে গত ক্লাসে আমি যেটা পড়াইছি ওইটা থেকে একটা প্রশ্ন, আর আজকে যে টপিকটা পড়াচ্ছি বেনজিনের, এই টপিকগুলো থেকেও একটা প্রশ্ন আসার পসিবিলিটি খুব বেশি। বললাম কি, যে জৈব যৌগে 7 থেকে 9টা এমসিকিউ আসে। এই 7 থেকে 9টা এমসিকিউ এর মধ্যে 4টে এমসিকিউ থাকবে খুব ইজি, আর 2 থেকে 3টে একটু হার্ড থাকে। তো যারা পড়ে তারা সবগুলোই পারে, কারণ জৈব যৌগ এমসিকিউ পড়লে পারা যায়। ওকে, তাহলে আমরা বেনজিনের মূল টপিকে যাচ্ছি না, মানে বেনজিনের বিক্রিয়াতে আমরা যাচ্ছি না। বেনজিনের মধ্যে শুধুমাত্র কি শিখতে যাচ্ছি, যে অর্থপ্যারা নির্দেশক, খুবই খুবই ইম্পর্টেন্ট। অর্থপ্যারা নির্দেশক ও বেনজিন বলয় সক্রিয়কারী। বেনজিন বলয় সক্রিয়কারী। 2, মেটা নির্দেশক ও বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী। অর্থপ্যারা নির্দেশক ও বেনজিন বলয় সক্রিয়কারী, মেটা নির্দেশক ও বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী গ্রুপগুলো। এখান থেকে আমাদের দেখো, এই দুইটা থেকে একটা প্রশ্ন আসার পসিবিলিটি খুব বেশি থাকে। আর আমরা আর কি পড়বো বেনজিনের মধ্যে, আরেকটা জিনিস পড়বো, সেটা হলো হ্যাকেল তত্ত্ব, যেটা হ্যাকেল তত্ত্ব, অ্যারোমেটিসিটি। হ্যাকেল তত্ত্ব বা অ্যারোমেটিসিটি। অ্যারোমেটিসিটি মানে কোনটা অ্যারোমেটিক যৌগ, কোনটি অ্যারোমেটিক যৌগ নয়। আর এর মধ্যে দুইটা জিনিস করতে হয়, যে কোনটি অ্যারোমেটিক যৌগ, কোনটি অ্যারোমেটিক যৌগ নয়। আর হ্যাকেল তত্ত্ব অনুসারে পাই বন্ধন সিগমা বন্ধন কয়টা আছে, এটা কোনটি অ্যারোমেটিক যৌগ, কোনটি অ্যারোমেটিক নয়, কোনটি অ্যারোমেটিক আর কোনটি অ্যারোমেটিক নয়, কোনটি অ্যারোমেটিক আর কোনটি হলো নয়, সেটা। আর আরেকটা জিনিস লেখো, যে বিষমচাক্রিক, বিষমচাক্রিক বা হিটারো অ্যারোমেটিক যৌগ, হেটারো অ্যারোমেটিক যৌগ কোনগুলা সেটা একটু দেখবো। এই টপিকগুলো থেকে একটা প্রশ্ন আসার পসিবিলিটি খুব বেশি থাকে। তাহলে গত ক্লাসে যেগুলো পড়ছো মনে রাখবো, ওখান থেকে একটা এমসিকিউ, আজকে যেটা এটা এই বেঞ্জিনের এটা, এই জায়গাগুলো থেকে একটা এমসিকিউ থাকার পসিবিলিটি খুব বেশি। তো আমরা আসি প্রথমে অর্থপরা নির্দেশক বেঞ্জিন বলয় সক্রিয়কারী এটা থেকে। আর এই বেঞ্জিন যদি শেষ হয় আমরা সমানতার মধ্যে ঢুকবো। ওকে, তাহলে প্রথমে আসি অর্থপরা নির্দেশক বেঞ্জিন বলয় সক্রিয়কারী গ্রুপ কোনগুলা। তাহলে এটা একটু মুখস্থ রাখবা, কিভাবে মুখস্থ রাখবা সেটা বলে দিই, এর এক্সাম্পল গুলো লেখো। আচ্ছা, কি বলতে চাচ্ছে অর্থপ্রাণ নির্দেশক আর বেনজিন বলয় সক্রিয়কারী, আসলে মানেটা কি সেটা একটু বুঝাই। ধরো এটা হলো বেনজিন। এই বেনজিনের যে কোনো জায়গায়, ধরো এইখানে আমি বসে আছি, এই হাতে বসে আছে কি আজাদ, তো এই জায়গাটা আমি বসে আছি, আমার সাপেক্ষে যে জায়গাটা আমি বসে আছি ওই জায়গাটা হলো পি, ওইটার সাপেক্ষে কাউন্ট করতে হবে। এই আজাদের জায়গায় যে কোনো মূলক হতে পারে, সেটা ওএইচ হতে পারে, CH3 হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তো এই জায়গাটায় যে কোনো একটা মূলক, ধরো জেড হোক কি হোক, যা কিছু হোক সেটা, তাহলে ওই মূলকের সাপেক্ষে ওইটা হলো পি। তারপরেরটা, এটা যদি 1 নাম্বার কার্বন হয়, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, যেখানে মূলক সেটা 1। এই যে 2 নাম্বার পজিশনটাকে বলা হয় অর্থ, 3 নাম্বার পজিশনটাকে বলা হয় মেটা, 4 নাম্বার পজিশনটা আবার প্যারা, এই 5 নাম্বার পজিশনটা মেটা, 6 নাম্বার পজিশনটা হলো অর্থ। যারা বেনজিনের অবস্থান বা পজিশন গুলো জানো না, তারা একটু লিখে নাও, যে যেখানে মূলক বসবে
ওকে, তাহলে আমরা যেখানে ছিলাম, দেখো আমরা যে জায়গাটাতে ছিলাম, অর্থকরা নির্দেশক, বেনজিন বলয় সক্রিয়কারী। তো বেনজিন বলয় সক্রিয় করার আগে আমাদের অবশ্যই যে জায়গাটা চিনতে হবে, যে বেনজিনের মূলকগুলোর অবস্থানটা আমাদের জানতে হবে। তো মূলকগুলোর অবস্থান কিভাবে নির্ণয় করব? যে যেখানে একটা মূলক বসা থাকবে ওই জায়গাটার নাম হলো প্যারা। ওর সাপেক্ষে 2 নাম্বার পজিশনটা অর্থ, 6 নাম্বার পজিশনটা অর্থ। তাহলে 2 আর 6 নাম্বার পজিশনটাকে বলা হবে অর্থ। যারা একদমই কাঁচা, মানে একদমই কিছুই জানো না, তাদের জন্য একটু বলে নিচ্ছি। 3 আর 5 নাম্বার পজিশনটাকে বলা হয় মেটা পজিশন। 3 আর 5 নাম্বার পজিশন, এই যে 3 আর 5 নাম্বার পজিশনটা হলো মেটা। আর 1 আর 4 নাম্বার পজিশনটা হলো প্যারা। 1 আর 4 নাম্বার পজিশনটা প্যারা। তবে যে জায়গাটায় মূলক থাকে ওই জায়গাটার কিন্তু কোনো নাম বলা হয় না। যেমন ধরো আমরা যদি এরকম একটা লিখি যে বেনজিন দিয়ে এই জায়গাটায় ধরো ওইস দিলাম, তাহলে যে জায়গায় মূলক ওই জায়গাটার নাম আমি বললাম প্যারা, তা আমি এটা কি বলবো? প্যারাফেনল। ওইটা আসলে বলা হবে না, কারণ যেখানে যদি একটা মূলক থাকে সেক্ষেত্রে কিছুই বলার দরকার পড়ে না। কিন্তু এই জায়গায় যদি এখন আমি ক্লোরিন বসাই, তাহলে এটা দেখো 2 নাম্বার পজিশনে বসাইছি। তো 2 নাম্বার পজিশনটার নাম কি? অর্থ। তাহলে এটার নাম কি বলতে পারি? অর্থ ক্লোরোফেনল। আচ্ছা, 3 নাম্বার পজিশনে যদি আমি বসাই, তাহলে এটার নাম হয়ে যাবে কি? মেটাক্লোরোফেনল। 4 নাম্বার পজিশনে যদি বসাই, তাহলে 4 নাম্বার পজিশনটা দেখো আমার হলো প্যারা, তাহলে আমি বলবো এটা প্যারাক্লোরোফেনল। আচ্ছা, এই 5 নাম্বার বা এই দিক থেকে কাউন্ট করলে 1 2 3, তাহলে এই পজিশনটাকে যদি আবার তুমি ক্লোরিন বসাও, তাহলে এটা মেটা পজিশন, তাহলে এটাকে আমি বলবো মেটাক্লোরোফেনল। আর যদি এই পজিশনে আমি ক্লোরিন বসাই, তাহলে এটা আবার নাম হবে অর্থক্লোরোফেনল। আশা করি বেনজিনের পজিশন মনে থাকবে। এখন আসো, অর্থপ্যারা নির্দেশক বলতে আসলে কি বোঝানো হচ্ছে। বেনজিন ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। ধরো এই বেনজিনের সাথে একটা মূলক যুক্ত আছে, যে কোনো একটা মূলক, ওইস হোক CH3 হোক, যে কোনো একটা মূলক যুক্ত আছে। এখন এই ওই যদি যুক্ত থাকে, তা বেনজিনের মধু, এটা মনে রাখবা যে বেনজিনের হলো, এটা হলো মধু। মধু মানে কি? যে যেটা খাওয়ার জন্য ভ্রমর আসে। তো বেনজিনের মধ্যে মধু হলো তার ভেতরের এই যে গোলাকার চিহ্ন, এটা হলো বেনজিনের মধু। তো এই মধু খাওয়ার জন্য অবশ্যই ভ্রমর আসবে। তা ভ্রমর গুলো কি, যেহেতু এইটা হলো সঞ্চারনশীল পাই ইলেকট্রন, এটা ইলেকট্রন ঋণাত্মক চার্জ যুক্ত, তাহলে এই মধুটা খাওয়ার জন্য আসবে হলো ভ্রমর। তাহলে ভ্রমর গুলো অবশ্যই কি হতে হবে? পজিটিভ হতে হবে। তার মানে ভ্রমর গুলো অবশ্যই কি? পজিটিভ জিনিস। পজিটিভ জিনিস কি? ইলেকট্রোফাইল। ঠিক আছে? তাহলে এই ভ্রমর গুলো খাওয়ার জন্য, মানে ভ্রমর গুলো, এটা হলো ভ্রমর পজিটিভ জিনিস। কেন পজিটিভ? কারণ বেনজিনের মধ্যে মধুটা হলো ঋণাত্মক। এখন এই যে পজিটিভ জিনিসটা কোথায় যুক্ত হবে সেটা বলে দিবে হলো এই লোক। এই লোক বলে দিবে, নির্দেশ করবে যে তুমি ওই ওই পজিশন গুলোতে যাও, তুমি মধু বেশি পাবা। তাহলে এই বেঞ্জিনে যে মূলকগুলো যুক্ত থাকলে অর্থ আর প্যারা পজিশনে মধু বেশি হয়ে যায়, সেইগুলোকে বলা হয় অর্থপ্যারা নির্দেশক। যেমন এই ওইস হলো একটা অর্থপ্যারা নির্দেশক, ওইস CH3, তারপরে NH2, এগুলো অর্থপ্যারা নির্দেশক। একটু পরে আমি ডিটেলসে লিখবো। তাহলে এই মূলকগুলো যদি যুক্ত থাকে, তাহলে এই যে ভ্রমর, এই ভ্রমর বুঝতে পারে যে এই অর্থ আর এই যে প্যারা পজিশন, এই দুইটা পজিশন, এই অর্থ প্যারা, এটা অর্থ, এই অর্থ আর প্যারা পজিশন গুলো ঋণাত্মক বেশি, অর্থাৎ এই ভ্রমরটা এখন কোথায় কোথায় যুক্ত হতে যাবে? এই পজিশন গুলো যুক্ত হতে যাবে। তাহলে অর্থ প্যারা নির্দেশক মানে কি? বেনজিনে যদি কোনো যে মূলকগুলো যুক্ত থাকে, ওই মূলকগুলো যুক্ত থাকলে পজিটিভ জিনিস, অর্থাৎ যে কোনো একটা মূলক, সেটা হলো পজিটিভ হতে হবে। কেন পজিটিভ? কারণ বেনজিনের মধ্যে সঞ্চরণশীল পা ইলেকট্রন গুলো নেগেটিভ। তাহলে এই মূলকগুলো যুক্ত থাকলে ভ্রমরটা কোন পজিশনে যুক্ত হবে? এই মূলকগুলো যুক্ত থাকলে ভ্রমরটা অর্থ আর প্যারা পজিশনে যুক্ত হবে। তাহলে অর্থ প্যারা নির্দেশক মানে কি? যে মূলক বেনজিনে যুক্ত থাকলে ভ্রমর অর্থ প্যারা পজিশনে যুক্ত হয়, সেটাকে বলা হচ্ছে অর্থ প্যারা নির্দেশক মূলক। তাহলে অর্থ প্যারা নির্দেশক মূলকগুলো আমরা একটু দেখি। তার মানে এক্সাম্পল অর্থপ্যারা নির্দেশকের, লেখো প্রথমত CH3 অর্থপ্যারা নির্দেশক, এরপরে OH, এরপরে হলো NH2, এরপরে লেখো OCH3, এরপরে লেখো আহ, এই NH যে কথা, এই হ্যালোজেন গুলো লেখো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। আচ্ছা, আরেকটা জিনিস, এই NH2 এর পরিবর্তে এটা কিন্তু লেখা যায়। তুমি NH2, এই NH2 এর খেয়াল করো, NH2 মানে এটা। এখন এই যে এটা NH2, এটা NH2, এখন এই এইচটা পরিবর্তে যদি আমি COCH3 বসাই দিই,
ওই এইচ এর পরিবর্তে যদি আমি COCH3 বসাই দিই, তাহলে এটা যে কথা এটাও কিন্তু সেম জিনিস। তাহলে এই NH এর নিচে এটাও লেখো COCH3। তাহলে এই মূলকগুলো হলো অর্থপ্যারা নির্দেশক। তার মানে কি, বেনজিনের গায়ে যদি এই মূলকগুলো থাকে তাহলে ভ্রমরটা অর্থ আর প্যারা পজিশনে যুক্ত হতে চাবে। ঠিক আছে, বেনজিনের যদি এই মূলকগুলো যুক্ত থাকে তবে বেনজিনের ভ্রমরটা অর্থ প্যারা পজিশনে যুক্ত হতে যাবে। আর যদি বলা হয় বেনজিন বলা হয় সক্রিয়কারী, এই কথার মানে কি? তা এই কথা দিয়ে আসলে কি বোঝাচ্ছে সেটা দেখাই। ওই কথা দিয়ে এটা বোঝাচ্ছে, ধরো বেনজিনে CH3 আছে। এই বেনজিনে CH3 থাকলে যে কোনো একটা মূলক, সেটা ধরো Na2+ হোক বা যে কোনো একটা পজিটিভ চার্জযুক্ত জিনিস, সেটা কি হতে পারে, এই Cl+, যে কোনো একটা মূলক হতে পারে। তাই এই মূলকটা কোথায় যুক্ত হতে যাবে? এই যে অর্থ আর প্যারা পজিশনে যুক্ত হতে যাবে। এই কারণে CH3 কে বলা হচ্ছে কি অর্থ প্যারা নির্দেশক। আর বেনজিন বলা হয় সক্রিয়কারী, এটা দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে? বেনজিনের শক্তিটা কি বা বেনজিনের সৌন্দর্যটা কি? বেনজিনের সৌন্দর্য হলো তার কেন্দ্রে সঞ্চরণশীল পাই ইলেকট্রনটা হলো তার সৌন্দর্য। তাহলে এই সৌন্দর্য যেহেতু এটা, এই সৌন্দর্য যদি বৃদ্ধি করে দেওয়া হয় তাহলে এই ছেলে মানে এই পজিটিভ জিনিসটা ওর উপরে হামলেই পড়বে। মেয়ে সুন্দর হলে তার উপরে হামলেই পড়াটা হলো ছেলেদের একটু স্বভাব থাকে, বা তার দিকে ছেলেগুলো বেশি তাকায়। তাহলে এই যে মূলকগুলো আছে এই মূলকগুলো বেনজিনের সৌন্দর্য বৃদ্ধি করে কি করে? এই বেনজিনের ভেতরে ইলেকট্রন বৃদ্ধি করে। বেনজিনের মধ্যে যদি ইলেকট্রন দেয়, বেনজিন এমনিতেই সুন্দর, ওর ইলেকট্রন আছে, আর যদি ভেতরের দিকে আরো বেশি ইলেকট্রন দেয় তো বেনজিনের সৌন্দর্য বাড়বে, মানে ছেলেগুলো বেশি আকৃষ্ট হবে। তা বেনজিন এমনিতেই সক্রিয়, আর এই মূলকগুলো বেনজিনের ইলেকট্রন ঘনত্ব আরো বাড়ায় দেয়। এই কারণে বলা হচ্ছে কি যে এরা বেনজিন বলায় সক্রিয়কারী। তাহলে আশা করি অর্থপ্যারা নির্দেশক ও বেনজিন বলায় সক্রিয়কারী গ্রুপ চিনতে তোমার কোনো অসুবিধা হবে না। এগুলোর একটা সহজ ভাষায় মনে রাখার জন্য এমনিতে মুখস্থ করবাই, কয়েকটা না, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, ছয়টা জিনিস মুখস্থ করতে আশা করি কিছুই যায় আসে না। আর যারা মুখস্থ করে না, একটা জিনিস যে এই মূলকগুলোর মধ্যে সবসময় একক বন্ধন থাকে। দেখো এদের মধ্যে কখনো দ্বিবন্ধন খুঁজে পাবা নাই। CH3 এর মধ্যে কোনো দ্বিবন্ধন নাই, OH এর মধ্যে দ্বিবন্ধন নাই, NH2 এর মধ্যে কোনো দ্বিবন্ধন নাই। তার মানে এই অর্থপ্যারা নির্দেশক আর বেনজিন বলয় সক্রিয়কারী গ্রুপগুলোর মধ্যে কোনো দ্বিবন্ধনের অস্তিত্ব থাকে না। একটা হলো সহজ মনে রাখার জন্য, আর এমনিতেই মুখস্থ করে রেখে দিবা যাতে না ভুলো। 2 নম্বর, মেটা নির্দেশক। মেটা নির্দেশক ও বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী। মেটা নির্দেশক ও বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী। তো এই গ্রুপটা আসলে চিনবা কি করে, যে মেটা নির্দেশক আর বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী গ্রুপগুলো চেনা যায় কি করে? এটা চেনার উপায় পরে বলি, আগে এক্সাম্পল গুলো লেখো। এ সবচেয়ে বেশি আসে হলো Na2, তারপরে হলো CH, COOH, এরপরে হলো SO3H, তারপরে হলো CONH2। খেয়াল করো, এটা কিন্তু NaCO CH3, আর এখানে কিন্তু CONH2। মোটামুটি এই কয়টা মূলক মুখস্থ রাখলেই চলবে যে এরা হলো মেটা নির্দেশক, বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী। কারণ এদের মেটা নির্দেশক বলতে কি বোঝানো হচ্ছে, ধরো এই মূলকটা যদি বেনজিনে যুক্ত থাকে বা এই মূলকগুলো যদি বেনজিনে যুক্ত থাকে, ধরো Na2 বেনজিনে যুক্ত আছে। Na2 বেনজিনে যুক্ত থাকলে কি করবে এরা, যে কোনো একটা ভ্রমর মানে পজিটিভ জিনিস, এই পজিটিভ জিনিসকে কোথায় ঢুকতে দিবে? পজিটিভ জিনিসটাকে মেটা পজিশনে ঢুকতে দিবে। এই মেটা পজিশনে পজিটিভ জিনিসটাকে যেহেতু ঢুকতে দিচ্ছে, এই জন্য নাম হলো মেটা নির্দেশক। অর্থাৎ বেনজিনে এই মূলকগুলো থাকলে কোন একটা ভ্রমর কোন পজিশনে যুক্ত হবে? মেটা পজিশনে। আর বেনজিনে এই মূলকগুলো থাকলে কোন একটা ভ্রমর কোন পজিশনে যুক্ত হবে? অর্থপরা পজিশনে যুক্ত হবে। এই জন্য এদের বলা হয় অর্থপরা নির্দেশক, আর এই মূলককে বলা হয় মেটা নির্দেশক। ওকে, এখন আসি এই অর্থপ্যারা মেটা নির্দেশক। আর এখানে আর একটা কথা কি, বেনজিন বলা হয় নিষ্ক্রিয়কারী। বেনজিন বলা হয় নিষ্ক্রিয়কারী মানে কি? আগেরটা ছিল কি বেনজিনের সৌন্দর্য বৃদ্ধি করে, আর এরা বেনজিনের সৌন্দর্য হানি করে। কি করে? এই যে বেনজিনের ভেতর থেকে ইলেকট্রন গুলোকে বের করে নেয়। যদি বেনজিনের ভেতর থেকে ইলেকট্রন গুলো নিজের দিকে টেনে নিয়ে যায় তাহলে বেনজিনের সৌন্দর্য নষ্ট হবে। এই কারণে এদের বলা হয় বেনজিন বলা হয় নিষ্ক্রিয়কারী। তাহলে আশা করি বুঝতে পারছো অর্থপ্যারা নির্দেশক মানে কি। এরা যুক্ত থাকলে বেনজিন অর্থপ্যারা পজিশনে ইলেকট্রোফাইল যুক্ত হয়, আর এরা বেনজিনের ভেতর ইলেকট্রন দেয় বলে এটা বেনজিন বলা হয় সক্রিয়কারী। আর মেটা নির্দেশক মানে কি, এরা বেনজিনে যুক্ত থাকলে মেটা পজিশনে ইলেকট্রোফাইল গুলো যুক্ত হয়, আর
বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী, কথার মানে কি, এরা যদি বেনজিনে যুক্ত হয় তাহলে বেনজিন থেকে ইলেকট্রন নিজের দিকে টেনে নেয়, নিজের দিকে টেনে নিলে বেনজিনের সক্রিয়তা কমে যায়, অর্থাৎ বেনজিন নিষ্ক্রিয় হয়ে পড়ে। তাহলে আমরা আশা করি এই উদাহরণগুলো মনে রাখতে পারবো। আর দ্বিতীয় কথা, এখানে যেমন একক বন্ধন থাকে, শুধুমাত্র একক বন্ধন দিয়ে এদের চেনা যায়। আর এদের চেনার উপায় কি, এদের মধ্যে দ্বিবন্ধন আর ত্রিবন্ধন থাকে, এদের মধ্যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে। খেয়াল করো, আমি দেখাই একটা দুইটা। যেমন এনএ টু কে ভেঙে দিয়ে দেখো যে এর মধ্যে দেখো এই যে দ্বিবন্ধন আছে। সিএইচও কে ভাঙো, দেখো এর মধ্যে দ্বিবন্ধন খুঁজে পাবা, এই যে দ্বিবন্ধন আছে। সি কে ভাঙো, দেখো এর মধ্যেও দ্বিবন্ধন আছে। তো এই যে দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকে বললে, এটা পাই বন্ধন, এদের মধ্যে পাই বন্ধন বা দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকে, আর এগুলোর মধ্যে শুধু একক সিগমা বন্ধন থাকে। এটা দিয়ে মনে রাখে অনেকে, তবে মুখস্থ রেখে দেওয়াটা বেটার। এখন আসি এগুলো থেকে কেমন প্রশ্ন আসে সেটা একটু। অথবা নির্দেশক মেটা নির্দেশক থেকে অবশ্যই একটা এমসিকিউ দেওয়ার পসিবিলিটি আছে। দেখো এর এমসিকিউ গুলো খুবই সহজ, আমি যে এক্সাম্পল গুলো লিখছি আশা করি এই এক্সাম্পলের বাইরে পাবা না, এর মধ্যেই থাকবে, এর বাইরে আসে না। কোন মূলকটি বেনজিন চক্রে বিক্রিয়ায় মেটা নির্দেশক, কোন মূলকটি বেনজিন চক্রের বিক্রিয়ায় মেটা নির্দেশক? খেয়াল করো, এই যে এনএ টু, এনএ টু হলো মেটা নির্দেশক, এটা অর্থপ্যারা, এটা অর্থপ্যারা, এটা অর্থপ্যারা। আচ্ছা, এরপরে চলে যায় আর কি, 5 নাম্বার দেখো, নিচে নিম্নের কোনটি মেটা নির্দেশক? তো মেটা নির্দেশক এই যে এনএ টু মেটা নির্দেশক। এনএ টু মেটা নির্দেশক, এই ভিডিও অন হয়ে যাচ্ছে কার? হুম, ওকে। তাহলে এরপরে দেখো, বেনজিন বলয় সক্রিয়কারী মূলক, সক্রিয়কারী মূলক গুলো অর্থপ্যারা নির্দেশক। তাহলে এখানে বেনজিন বলয় সক্রিয়কারী মূলক কোনটা? এই যে এটা, এটা হলো বেনজিন বলয় সক্রিয়কারী মূলক। তাহলে প্রশ্ন কিভাবে আসে আশা করি বুঝতে পারছো। আর আরো যদি দেখতে চাই, আরো নিচের দিকে গেলে আরো প্রশ্ন আছে। এই যে এখানে দেখো বেনজিন চক্র এই যে 10 নম্বর প্রশ্ন, খেয়াল করো, বেনজিন চক্রে যদি এনএ টু থাকে, তাহলে কোন থাকলে কোন কার্বন ইলেকট্রন ঘনত্ব বেশি থাকে? মেটা পজিশনে, এই যে এনএ টু যুক্ত যদি থাকে বেনজিনে, তাহলে মেটা পজিশনে কি হয়? মেটা পজিশনে ভ্রমর গুলো যুক্ত হতে চায়, তাহলে এনএ টু কি নির্দেশক ছিল? মেটা নির্দেশক ছিল। এরপরে দেখো, কোনটি বেনজিন বলয় সক্রিয়তা হ্রাস করে? নিষ্ক্রিয়কারী গ্রুপ। তো বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী গ্রুপ কোনটা? এই যে বি নাম্বারটা। আচ্ছা, কোন যৌগটি সর্বাধিক সক্রিয়তা আছে? এখানে দেখো এটা বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী, এটা বেনজিন বলয় সক্রিয়কারীর মধ্যে ছিল, আর এটাও বেনজিন বলয় সক্রিয়কারীর মধ্যে ছিল। মনে রাখবা এই সিএল এর থেকে ও যে কোনোটা, মানে আমি যে সক্রিয়তার যে উদাহরণগুলো লিখছি, খেয়াল করো, আমি যে সক্রিয়তার যাবতীয় উদাহরণগুলো লিখছি, এদের মধ্যে এদের মধ্যে এই হ্যালোজেন গুলো হলো সবচেয়ে কম সক্রিয়কারী। মানে ওইটা তোমার পরবর্তী চয়েস, এটা মনে রাখবা যে এইগুলো হলো বেশি সক্রিয়কারী, আর একদম হ্যালোজেন গুলো হলো সবচেয়ে কম সক্রিয়কারী। এটাও কিন্তু, এই যে এটা লিখছি এটাও কিন্তু এই হ্যালোজেনের থেকে বেশি সক্রিয়। তো হ্যালোজেন গুলো কি বেনজিন বলা হয় সবচেয়ে কম সক্রিয়কারী, এটা একদম লাস্ট অপশন আমাদের। ঠিক আছে, তাহলে এছাড়া যা থাকবে সেটা আমরা অ্যান্সার দিব। তো এখানে যে প্রশ্নটা, খেয়াল করো, এই প্রশ্নটায় বলছে কি কোনটি বেনজিন বলা, সরি 12 নম্বর, নিচের কোন যৌগটি সক্রিয়তা সর্বাধিক? তো এটা তো হবেই না, এনও টু বেনজিন বলা হয় নিষ্ক্রিয়কারী। এটা আচ্ছা, নামাইলো এরপরে এই যে সিএল, তাইলে কামুন আচ্ছা একটু ওয়েট দাঁড়াও, কিরে সাউন্ড অফ করে দিই। ওকে পেতে না ওকে, সাউন্ড অন হয়ে যায় তো এরা ঠিকঠাক না তোমাদের। ওকে, আর সাউন্ড অন করতে পারো না, আমি বন্ধ করে দিচ্ছি। ওকে, দেখো এখন, তো যেটা ছিলাম, যে 11 নম্বর প্রশ্ন বলছে কি কোনটি বেনজিন জলের সক্রিয়তা হ্রাস করে? তো বেনজিন বলয় সক্রিয়তা হ্রাস করাটা হয়েছে 12 নম্বর প্রশ্ন, কোনটির যৌগটির সর্বাধিক সক্রিয়তা বেশি, মানে সক্রিয়তা সর্বাধিক। তো এনএ টু তো মেটা নির্দেশক, মানে বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী, এটা আগে থেকেই বাদ, বেনজিন আগে থেকেই বাদ। এখন আছে এইটা সক্রিয়কারী, এই বি নাম্বার, আর ডি নাম্বার হলো সক্রিয়কারী। কিন্তু আগেই বললাম হ্যালোজেন গুলো হলো সক্রিয়তা সব থেকে কম, মানে সক্রিয়কারী গ্রুপ কিন্তু সব থেকে কম সক্রিয়কারী। আর ওইটা বাদ দিয়ে যা থাকবে সেটা অ্যান্সার দিবা, তাহলে এটা হলো আমাদের অ্যান্সার হবে। ওকে, এর পরের প্রশ্ন যাই। 14 নম্বর প্রশ্ন, নিম্নের কোন মূলকটি প্রতিস্থাপিত হলে বেনজিন চক্রের সক্রিয়তা হ্রাস পায়? নিষ্ক্রিয়কারী গ্রুপ। তো বেনজিন চক্রের নিষ্ক্রিয়তা গ্রুপ কি আছে? এই যে বি নাম্বারটা আছে দেখো, এই যে বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী। 15 নম্বর প্রশ্ন,
মেটা নির্দেশক মূলক কোনটি? মেটা নির্দেশক মানে কি? এই যে বি নাম্বারটা হলো মেটা নির্দেশক। তাহলে আশা করি আমি যে এক্সাম্পল গুলো লিখছি এই এক্সাম্পল গুলোর বাইরে তুমি খুঁজে পাবো না। পরীক্ষাতে আসলে এই এক্সাম্পল গুলোর মধ্যেই আসবে। আর এখান থেকে একটা এমসিকিউ আসার পসিবিলিটি কিন্তু খুব বেশি। তাহলে বেনজিন বলয় সক্রিয়কারী নিষ্ক্রিয়কারী দেখলাম। এখন আমরা চলে যাচ্ছি বিষম চাক্রিক অ্যারোমেটিক যৌগ, হিটারো অ্যারোমেটিক যৌগ। তো প্রথমে আসি যে হ্যাকেল তত্ত্বটা আসলে কি বলতে চাই। হ্যাকেল তত্ত্ব মানে কি? যে যে সকল যৌগগুলো অ্যারোমেটিক, এই হ্যাকেল তত্ত্ব দিয়ে তাদের আইডেন্টিফাই করা যায়। তাহলে হ্যাকেল তত্ত্ব কি? হ্যাকেল তত্ত্বে একটা কথাই বলা আছে যে 4n+2 সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকবে। সেই যৌগ অ্যারোমেটিক। অ্যারোমেটিক যৌগে কি থাকবে? 4n+2 সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকবে। যদি 4n+2 সংখ্যক সঞ্চারণশীল পাই, এই পাই ইলেকট্রন থাকে, মানে পাই বন্ধনের ইলেকট্রন, পাই ইলেকট্রন থাকে, তবে সেই যৌগগুলোকে আমরা বলবো কি? অ্যারোমেটিক যৌগ। হ্যাকেল তত্ত্বের কথা। এখন এই এনটা এখানে কি? এখানে এনটা হলো চক্র সংখ্যা। এখানে এনটা হলো কি? চক্র সংখ্যা। এখন চক্র সংখ্যাটা কিভাবে বের করতে হয় বা কি দিয়ে বলা যায়? দেখো, এন এর মানটা আমরা একটু বসাই। এই এন এর মানগুলো আসলে কেমন? এন এর মানটা হলো 0, 1, 2, 3, 4, এগুলো হলো এন এর মান। তাহলে এন এর মান যদি এখানে বসাই দাও তাহলে তুমি পাই ইলেকট্রন সংখ্যা পাবা। এন এর মান বসালে আমরা যেটা পাই সেটাকে বলা হয় পাই ইলেকট্রন সংখ্যা, পাই ইলেকট্রন সংখ্যা বা হ্যাকেল সংখ্যা। এন এর মানকে বলা হয় পাই ইলেকট্রন সংখ্যা বা হ্যাকেল সংখ্যা। একই জিনিস, কিন্তু যেটাই পাই ইলেকট্রন সংখ্যা সেটাকেই বলে হ্যাকেল সংখ্যা। তাহলে পাই ইলেকট্রন সংখ্যা কি করে পাওয়া যায়? এন এর মান যদি এখানে 0 বসাও, এই 4 × 0 + 2, তাহলে কয়টা আসে? দুইটা আসে। তাহলে এন এর মান 0 বসালে পাই ইলেকট্রন সংখ্যা দাঁড়াবে দুইটা। এন এর মান যদি 1 বসাও, এই 4 × 1 + 2, তাহলে কত আসে? 6। আচ্ছা, এন এর মান যদি 2 বসাও এখানে, 4 × 2 + 2, তাহলে দেখো 10 আসছে, 2 6 10। আচ্ছা, এন এর মান যদি 3 বসাও, 3 4 12 2 14, তাহলে 2 6 10 14। এরপরে দেখো 3 বসালে, 3 4 12 2 14, 4 বসালে 4 4 16 আর 2 18। তাহলে 2 6 10 14 18, এইটাকে বলা হয় হ্যাকেল সংখ্যা বা পাই ইলেকট্রন সংখ্যা। তাহলে আমরা হ্যাকেল তত্ত্বটাকে ঘুরিয়ে এভাবেও বলতে পারি, যে সকল যৌগের মধ্যে 2 6 10 14 18 এই ধরনের পাই ইলেকট্রন থাকে আর ইলেকট্রন গুলো অবশ্যই সঞ্চরণশীল, তারা হলো অ্যারোমেটিক যৌগ। তো অ্যারোমেটিক যৌগ কোনগুলো সেটা একটু তোমাদের মুখস্থ রাখতে হবে। খেয়াল করো কোনটি অ্যারোমেটিক যৌগ। আমি কিছু এক্সাম্পল দেখাবো, এগুলো মুখস্থ রেখে দিবা। অ্যারোমেটিক যৌগ, অ্যারোমেটিক যৌগের এক্সাম্পল প্রথমত, যদি ন্যূনতম 5টা কার্বন হতে হয় অ্যারোমেটিক যৌগ হতে গেলে। তবে হ্যাঁ, 3 কার্বন বিশিষ্ট একটা যৌগ আছে যেটা অ্যারোমেটিক যৌগ, সেটা মনে রাখবা। একটা ত্রিভুজ দিয়ে, ওই ত্রিভুজের ওপরে, এই ত্রিভুজের মধ্যে একটা দ্বিবন্ধন থাকবে, আর তার উপরে যদি একটা পজিটিভ থাকে, মনে রাখবা ওইটা একটা অ্যারোমেটিক যৌগ। মুখস্থ। এর ব্যাখ্যাটা আমি অ্যাডমিশনে অনেক সময় ধরে দিই। তো এখন যেহেতু তোমাদের অত ডিটেলসে ব্যাখ্যা দেওয়ার নাই, সুযোগ নাই, কারণ ক্লাসগুলো লেন্দি হবে। অ্যাডমিশন ক্লাস জৈব যৌগের উপরে 18 ঘন্টা নেওয়া হয়, মানে প্রায় 18 থেকে 20 ঘন্টা হয়। তো এত বেশি ডিটেলসে পড়াই যে অ্যাডমিশন ওরা খুব ভালো করে। তো এখন তো আর 18 ঘন্টা ক্লাস তো আমাদের করার টাইম নাই, বা জৈব যৌগের উপরে 12টা ক্লাস নেওয়া সম্ভব না। সুতরাং এখন আমি আর ডিটেলস ব্যাখ্যা দিচ্ছি না। মনে রাখবা, ত্রিভুজ দিয়ে তার উপরে যদি প্লাস থাকে ওটা একটা অ্যারোমেটিক যৌগ। আর ত্রিভুজ দিয়ে যদি নেগেটিভ দেয়, এই ত্রিভুজ দিয়ে যদি নেগেটিভ দেয় তাহলে সেটা কি অ্যারোমেটিক যৌগ হবে? এই ত্রিভুজ দিয়ে যদি নেগেটিভ দেয় তাহলে সেটা অ্যারোমেটিক যৌগ হবে না। একদম সহজ কথায় যদি উদাহরণটা তুমি বুঝতে চাও, তা একটুকু জিনিস বুঝলে হয়। যে দেখো, এই যে পাই ইলেকট্রন আছে না, পাই বন্ধন আছে এর মধ্যে একটা, তাহলে একটা বন্ধনে কয়টা ইলেকট্রন? একটা বন্ধনে 2টা ইলেকট্রন। তাহলে একটা বন্ধনে 2টা ইলেকট্রন বলে এর পাই ইলেকট্রন সংখ্যা 2টা, অর্থাৎ হ্যাকেল সংখ্যা 2। আর একটা সত্য, 2টা সত্য মানতে হয়, কিন্তু একটা হলো হ্যাকেল সংখ্যা 2 6 10 14 হতে হয়, আর ইলেকট্রন গুলো যদি ঘুরতে পারে। তো এটা দেখো ঘুরতে পারে। তুমি যদি এই পাই বন্ধনটাকে এখানে দাও তাহলে এই প্লাস এখানে চলে আসে, দেখো ঘোরে এটা। এই পাই বন্ধন এখানে দাও, দেখো প্লাস এখানে আসে। তাহলে এর 2টা সত্যই মানে। অ্যারোমেটিক যৌগ হতে গেলে 2টা সত্য, একটা হলো হ্যাকেল সংখ্যা 2 6 10 14 হতে হয়,
মানে পাই ইলেকট্রন সংখ্যা 2 6 10 14 হতে হয়। তাই দুই এক পাই ইলেকট্রন সংখ্যা 2 6 10 14 আছে, মানে 2 আছে। আর এটা ঘুরতে পারে না, দুইটা সত্য মানছে বলে এটা একটা অ্যারোমেটিক যৌগ। আর এখন তোমার কোশ্চেন হতে পারে, তা মাইনাসটা কি দোষ করলো? প্লাসটা যদি অ্যারোমেটিক যৌগ হয়, মাইনাসটা কি দোষ করছে? মাইনাসটার একটা দোষ হলো কি, যে ওর হ্যাকেল সংখ্যাটা বেশি হয়ে যায়। দেখো, একটা মাইনাস মানে এই মাইনাসের মধ্যে দুইটা ইলেকট্রন আছে। আর এখানে এই বন্ধনে কয়টা ইলেকট্রন আছে? দুইটা। একটা বন্ধনে দুইটা করে ইলেকট্রন। এই বন্ধনে দুইটা ইলেকট্রন আর উপরে দুইটা, তাহলে মোট ইলেকট্রন কয়টা? চারটা। তাহলে মোট ইলেকট্রন হ্যাকেল সংখ্যা যেটা 2 হতে হবে, সেটা হয়ে যাচ্ছে চারটা। 4 কিন্তু নাই, 6 হলে হতো। তাহলে যেহেতু এর হ্যাকেল সংখ্যা বা পাই ইলেকট্রন সংখ্যা, ঘোরার ইলেকট্রন সংখ্যা চারটা হয়ে যায়, এই জন্য নেগেটিভটা অ্যারোমেটিক যৌগ না। তাহলে নেগেটিভটা অ্যারোমেটিক যৌগ না। আর এরকম শুধু ত্রিভুজ যদি দিয়ে একটা বন্ধন দেয়, সেটা অ্যারোমেটিক যৌগ না। তাহলে অ্যারোমেটিক যৌগ কোনটা? এরকম যদি 3 কার্বন বিশিষ্ট এরকম দিয়ে দ্বিবন্ধন আর উপরে একটা প্লাস দেয়, মনে রাখবো এটা হলো অ্যারোমেটিক যৌগ। এর নাম হলো সাইক্লোপ্রোপিনিয়াম আয়ন বা সাইক্লোপ্রোপিন ক্যাটায়ন বলে। নাম না জানা লাগবে না, পরীক্ষার সময় আসলে এঁকে দিবে। আচ্ছা, অ্যারোমেটিক যৌগ আর কোনগুলা? বেনজিন বলয় যুক্ত যে কোনো কিছুই হলো অ্যারোমেটিক যৌগ। বেনজিনের মধ্যে সঞ্চরণশীল পাই ইলেকট্রন কয়টা থাকে? 6টা। আর বেনজিনের মধ্যে সঞ্চরণশীল পাই ইলেকট্রন 6টা মানে কি? এই যে 3টা পাই বন্ধন থাকে। তাহলে 3টা পাই বন্ধনে মোট ইলেকট্রন কয়টা? 6টা। এই 3টা পাই বন্ধনকে একসাথে জুড়ে দিয়ে এরকম একটা গোল চিহ্ন দেওয়া যায়। একটা গোল চিহ্ন মানে একটা চক্র, অর্থাৎ বেনজিনের এন এর মান কিন্তু হলো 1, এইটার এন এর মান হলো 0। 5 কার্বন না হলে এন এর মান 1 হয় না, মিনিমাম 5টা কার্বন হতে হয়। এখানে যেহেতু 5 কার্বন না, এই জন্য এর এন এর মানটা হলো 0। আর এটার এন এর মানটা হলো 1, কারণ কি? একটা চক্র। একটা চক্র। আর বেনজিনে যদি জিজ্ঞাসা করে যে বেনজিনে কয়টা পাই বন্ধন আছে, তাহলে অবশ্যই মনে রাখবা যে বেনজিনের পাই বন্ধন কিন্তু 3টা। বেনজিনের পাই বন্ধন 3টা। এখন যদি জিজ্ঞাসা করি যে বেনজিনের পাই ইলেকট্রন কয়টা, তাহলে আনসার কি দিবা? বেনজিনের পাই ইলেকট্রন 6টা। কেন 6টা? কারণ এক একটা পাই বন্ধনে দুইটা করে করে ইলেকট্রন থাকে। তাহলে 3টা পাই বন্ধনে মোট ইলেকট্রন কয়টা? 6টা। তাহলে বেনজিনের পাই ইলেকট্রন কয়টা? বেনজিনের পাই ইলেকট্রন 6টা। এই পাই ইলেকট্রনের আরেকটা নাম কি? পাই ইলেকট্রনের আরেকটা নাম কিন্তু হ্যাকেল সংখ্যা। ঠিক আছে? আচ্ছা, দুইটা বেনজিন যদি একসাথে করে দেওয়া হয়, এই দুইটা বেনজিন যদি একসাথে করে দেওয়া হয়, তাহলে এর মধ্যে দুইটা বেনজিন যদি একসাথে করে দেওয়া হয়, তা এটার নাম হলো ন্যাপথালিন। এটা মনে রাখবা, দুইটা বেনজিন একসাথে করে দিলে নাম হলো ন্যাপথালিন। আর ন্যাপথালিনের পাই বন্ধন কয়টা? দেখো, এর পাই বন্ধন কয়টা এখানে ন্যাপথালিনের? ন্যাপথালিনের পাই বন্ধন হলো 1 2 3 4 5টা। এর পাই বন্ধন 5টা। তো যদি বলা হয় পাই ইলেকট্রন কয়টা, তাহলে অ্যান্সার হবে 10টা। তাহলে ন্যাপথালিন আর এর এন এর মানটা কত? 2। কারণ কি? এই একটা চক্র আর এই একটা চক্র, দুইটা চক্র, ওর এন এর মানটা হলো 2। ঠিক আছে? তাহলে ওটা জানার, এন এর মানটা পরীক্ষাতে আসবে না? পরীক্ষাতে আসবে। না না, রেজাল্ট হবে হবে না, তোমাদের অবশ্যই পরীক্ষা হবে। ওকে, তাহলে ন্যাপথালিন গেল। ন্যাপথালিনে পাই বন্ধন 5টা, পাই ইলেকট্রন হলো 10টা। আর একটা অ্যারোমেটিক যৌগের এক্সাম্পল দিব আমরা। অ্যারোমেটিক যৌগের এক্সাম্পল, 3টা বেনজিন বলাই যদি একসাথে থাকে, ওইটার নাম হলো অ্যানথ্রাসিন। 3টা বেনজিন বলাই যদি একসাথে থাকে, এই যে 3টা বেনজিন বলাই যদি একসাথে থাকে, এখানে একটা বন্ধন দাও, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তাহলে এই 3টা বেনজিন বলাই যদি একসাথে থাকে, তাহলে এটার নাম হলো অ্যানথ্রাসিন। এটার নাম হলো অ্যানথ্রাসিন। এটাও কিন্তু অ্যারোমেটিক যৌগ। অ্যানথ্রাসিন অ্যারোমেটিক যৌগ। আর এই অ্যানথ্রাসিন, অ্যানথ্রাসিন নামটা দেখা যাচ্ছে না, যে এখানে দেখি, অ্যানথ্রাসিন, এর নাম হলো অ্যানথ্রাসিন। 3টা বেনজিন বলে একসাথে থাকলে অ্যানথ্রাসিনে পাই বন্ধন কয়টা? 1 2 3 4 5 6 7। তাহলে এর পাই বন্ধন হলো 7টা। আর যদি বলি এর পাই ইলেকট্রন কয়টা, তাহলে অ্যান্সার হবে 14টা। কেন? কারণ এক একটা বন্ধনে কয়টা করে ইলেকট্রন থাকে? দুইটা। তাহলে 7টা বন্ধনে ইলেকট্রন কয়টা? 14টা। আশা করি বুঝতে পারছো। তাহলে অ্যারোমেটিক যৌগ কোনগুলা? এইগুলা। এর বাইরে অ্যারোমেটিক যৌগ কোনগুলা আমি যদি একটু বলি, এর বাইরে অ্যারোমেটিক যৌগ মনে রাখবা, এরকম 5 কার্বন বিশিষ্ট যদি কিছু থেকে থাকে, এরকম 5 কার্বন বিশিষ্ট, আর সেখানে যদি এরকম একটা মাইনাস থাকে, তবে সেটা মনে রাখবে অ্যারোমেটিক যৌগ। আর 6 কার্বন তো বেনজিন, 5 কার্বন এটা। তাহলে এইগুলো যদি তুমি মনে রাখো, মোটামুটি অ্যারোমেটিক যৌগ শেষ। আর বেনজিনের সাথে যে কোনো মূলক থাকলে তারাও কিন্তু এমনিতেই অ্যারোমেটিক। এখানে ওএইচ থাকুক, এনএইচ, সিএইচ থ্রি থাকুক, সি ডবল এইচ থাকুক, তাতে যায় আসে না, কারণ এটাই হলো অ্যারোমেটিক।
তাহলে অ্যারোমেটিক যৌগ যদি তুমি এই কয়টা মনে রাখো, তোমার আর কিছু প্রয়োজন পড়বে না, নিচের কোনটি অ্যারোমেটিক যৌগ এটা দেখে চিনতে পারবা। এখন যদি বলি অ্যারোমেটিক নয় কোনগুলো, কিভাবে হিসাব করবা অ্যারোমেটিক নয়? অ্যারোমেটিক নয় এটা তুমি কিভাবে বুঝবা? প্রথমত বলছিলাম কি, যে এরকম ত্রিভুজ যদি দিয়ে থাকে, ত্রিভুজ দিয়ে যদি নেগেটিভ দেয় সেটা অ্যারোমেটিক যৌগ না, বা শুধু ত্রিভুজ যদি দিয়ে থাকে সেটা অ্যারোমেটিক যৌগ না, ত্রিভুজ দিয়ে দ্বিবন্ধন দিকে অ্যারোমেটিক যৌগ না। আচ্ছা, আর কোনটা অ্যারোমেটিক যৌগ না? এরকম চতুর্ভুজ যদি দিয়ে দেয় তুমি সেটাকে অ্যারোমেটিক যৌগ বলবা না। কেন বলবা না? কারণ এই চতুর্ভুজের মধ্যে ইলেকট্রন কয়টা দেখো, চারটা, দুইটা বন্ধনে মোট চারটি ইলেকট্রন, আমাদের হতে হবে কি 2 6 10 14। তা চতুর্ভুজে তো 2 6 10 14 হচ্ছে না। আচ্ছা, আরেকটা অ্যারোমেটিক যৌগ না, সেটা কিভাবে দেখো, 7 কার্বন বিশিষ্ট, 7 বা 8 কার্বন বিশিষ্ট যদি হয়, একটা একটা একটা, মনে রাখবে এখানে যে একটা বাদ দিয়ে একটা যদি বন্ধন হয় তাহলে অ্যারোমেটিক যৌগ হয়। বেনজিনের দিকে খেয়াল করো, একটা বন্ধন, এই যে এই ঘরটা বাদ দিছে, আবার একটা বন্ধন এইটা। কিন্তু দুইটা ঘর যদি পরপর ফাঁক দিয়ে দেয় সেটা অ্যারোমেটিক যৌগ হবে না। এখানে দেখো একটা একটা, এটা ফাঁকা দিছে, এটা ফাঁকা দিছে, এটা ফাঁকা দিছে, কিন্তু এই জায়গাটায় কিন্তু ফাঁকা না। এই জায়গাটায় দেখো, এইটার পরে এটা বাদ দিয়ে এটা হওয়ার কথা ছিল, কিন্তু ওইখানে নাই। এখানে না হওয়ার কারণ কি, এই জায়গাটা একটা CH2 আছে, এই জায়গাটা একটা কি আছে, CH2 আছে। এই CH2 থাকার কারণে এই ইলেকট্রনটা ঘুরতে পারে না। মানে তিনটা বন্ধনে মোট ইলেকট্রন কয়টা? তিনটা বন্ধনে মোট ইলেকট্রন দেখো 6টা আছে ঠিকই, তিনটা বন্ধনে ইলেকট্রন আছে 6টা, কিন্তু তুমি এই ইলেকট্রন, এই পাই বন্ধনটাকে সরাইতে পারবে না। সরাইতে গেলে এই বন্ধনটা যদি এখানে দাও, দেখো হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ এই কার্বনের হাত দেখো 5টা হয়ে যাচ্ছে, একটা দুইটা তিনটা, আর এই দুইটা হাইড্রোজেনের সাথে। তার মানে আমি বন্ধনটা ওইখানে দিতে পারতেছি না। অ্যারোমেটিক যৌগ হওয়ার শর্ত কি, যে বন্ধনটা যে কোনো জায়গায় দিবা সেটা খাটবে। এই যে বেনজিনের ক্ষেত্রে খেয়াল করো, তুমি ইচ্ছা মতো বন্ধনটা যে কোনো জায়গায় প্লেস করবা, দেখবা সে খাটবে। যে কোনো কার্বনে বন্ধনটা দিবা, দেখবা সে খেটে যাবে। তোমার ইচ্ছা হয়েছে এখানে দাও, এটা বাদ দিয়ে এখানে দাও, এখানে দাও, কোনো সমস্যা হচ্ছে না। দেখো সবগুলো ঠিক আছে, একটা একটা কার্বনের 4টা করে হাত, 1 2 3 4, 1 2 3 4, প্রত্যেকটা কার্বনের 4টা হাত। এখন তোমার ইচ্ছা হয়েছে এখানে বন্ধনটা দিবা না, তুমি এখন বন্ধনটা এখানে দিছো, একটা বাদ দিয়ে এখানে, একটা বাদ দিয়ে এখানে, তবুও দেখো ঠিক আছে। বন্ধনটা যে কোনো জায়গায় দেওয়া যায়। কিন্তু এই যে 6 কোণা বিশিষ্ট, 1 2 3 4 5 6 7 কোণা, 7 কোণা বিশিষ্ট বেনজিনে হলো 6 কোণা, এটা হলো 7 কোণা। 7 কোণা বিশিষ্ট যৌগে যদি তিনটা বন্ধনও থাকে সেটা অ্যারোমেটিক যৌগ না। কারণ কি, এই একটা জায়গায়, এই যে একটা জায়গায় ওর বন্ধনটা যেহেতু থাকে না, মানে একটা জায়গায় CH2 থাকে, ওই CH2 থাকার কারণে এই বন্ধনটা যদি সরাই ওখানে দাও আর খাটে না। কারণ কি, তখন হাত হয়ে যায় একটা দুইটা তিনটা, আর দুইটা হাইড্রোজেনের সাথে মোট 5টা হাত হয়ে যাচ্ছে। অর্থাৎ বন্ধনটা ইচ্ছা মতো যে কোনো খুশি দেওয়ার জায়গায় দেওয়া যাচ্ছে না, ওটা অ্যারোমেটিক যৌগ না। তাহলে এটা পরীক্ষার সময় জায়গায় CH2 দেওয়া থাকবে না, জাস্ট আঁকা থাকবে। তাহলে আঁকা থেকে যদি এরকম থাকে, তাহলে মাইন্ড ইট, মনে রাখবা যে 7 কোণা বিশিষ্ট যদি যৌগ হয় আর তাতে যদি একটা জায়গায় এরকম থাকে, ওইটা কখনো অ্যারোমেটিক যৌগ হবে না। ওকে, তাহলে অ্যারোমেটিক যৌগ নয় কোনগুলো, আশা করি এই এটা মনে রাখতে পারলেই এনাফ। এগুলো হলো অ্যারোমেটিক যৌগ না। ঠিক আছে। আর এমনি এর বাইরে অ্যারোমেটিক বিষম চাকরিক কিছু অ্যারোমেটিক যৌগ আছে, আমি একটু বলবো। বিষম চাকরিক অ্যারোমেটিক যৌগ এই কয়টা মনে রাখো, অ্যারোমেটিক যৌগ এই কয়টা, এই কয়টা অ্যারোমেটিক যৌগ না। এবার চলে যায় আমি বিষম চাকরিক বা হিটারো অ্যারোমেটিক যৌগ। নাম লেখো বিষম চাকরিক, এগুলো কিন্তু অ্যারোমেটিকের মধ্যে পড়ে। বিষম চাকরিক বা হেটারো অ্যারোমেটিক যৌগ, এটা বেশি আসে পরীক্ষাতে। বিষম চাকরিক বা হিটারো অ্যারোমেটিক যৌগ, এটা মাত্র 4টে এক্সাম্পল লিখবো আমি। হিটারো অ্যারোমেটিক যৌগ, তোমার যদি সুবিধা হয় তুমি লিখে রাখো 4টি। মানে তুমি মরার আগ পর্যন্ত মনে রাখবা যে বিষম চাকরিক বা হিটারো অ্যারোমেটিক যৌগ 4টা ছিল ইন্টারের বইয়ে, ওই 4টার মধ্যেই 3টা মনে রাখলেই আসে। তো এখানে আছে 4টা, তার মধ্যে তুমি যদি 3টা মনে রাখো, এই প্রথম 3টা থেকেই পরীক্ষাতে আসে। এই জায়গায় যদি একটা ও থাকে, এখানে একটা ও থাকে, যদি ও থাকে, এখানে যদি একটা ও থাকে আর এই জায়গাটা বন্ধন, এই জায়গাটা বন্ধন, তাহলে মনে রাখবা ওইটার নাম হলো ফিউরান। ওইটার নাম কি? ফিউরান। তাহলে বিষম চাকরিক নামটা কেন হয়েছে একটু পরে বলি। আচ্ছা, এখন আসি, যদি এখানে একটা এন থাকে, এখানে যদি একটা এস থাকে, এনটা পরে দিই এস, এখানে যদি একটা এস থাকে, তাহলে ওইটার নাম মনে রাখবা থায়োফিন। ওইটার নাম কি? থায়োফিন। তাহলে বিষম চাকরিক অ্যারোমেটিক যৌগ দুইটা পাইছি, বিষম চাকরিক অ্যারোমেটিক যৌগ 3 নম্বর এক্সাম্পল,
এখানে যদি একটা এন থাকে আর বেনজিনের মতো দেখতে হয়, এন থাকবে আর বেনজিনের মতো দেখতে হবে, তাহলে ওইটার নাম হলো পিরিডিন। এটার খুব দুর্গন্ধ আছে, বাজে দুর্গন্ধ আছে আর বিষাক্ত। পিরিডিন গেল। আরেকটা আছে পাইরল। এই পাইরলটা তুমি না চাইলেও মনে রাখতে পারো, কারণ পাইরলটা ওইভাবে দেয় না। তাহলে পাইরলটা কি, যদি এন থাকে, এখানে যদি এন থাকে, এক জোড়া লোন পেয়ার আর একটা এইচ থাকে, তাহলে এটার নাম হলো পাইরল। তাহলে এইগুলো হলো বিষম চাক্রিক অ্যারোমেটিক যৌগ। এখন তোমার কোশ্চেন হতে পারে যে বিষম বা হিটারো অ্যারোমেটিক কেন বলছে। হিটারো পরমাণু বলা হয় এই অক্সিজেন, সালফার, নাইট্রোজেন, এইগুলোকে বলা হয় হিটারো পরমাণু। হিটারো পরমাণু মানে কি, যে এই অক্সিজেন, সালফার, এগুলো চক্রগুলো দেখো, চক্রগুলো কার্বন দিয়ে তৈরি না। আগে যেগুলো আমরা তৈরি করছি সব জায়গায় কার্বন আছে। এই যে এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, মানে সম্পূর্ণ চক্রটা কার্বন নিয়ে গঠিত। কিন্তু এর যে চক্রের মধ্যে, সাইকেলের মধ্যে কি আছে, সালফার আছে, সাইকেলের মধ্যে অক্সিজেন আছে, সাইকেলের মধ্যে কি আছে, নাইট্রোজেন আছে। তাহলে যদি সাইকেলটা কার্বন ব্যতীত অক্সিজেন, সালফার, নাইট্রোজেন নিয়ে গঠিত হয়, আর সেই যৌগ যদি অ্যারোমেটিক হয়, তখন তার নাম হলো হিটারো অ্যারোমেটিক বা বিষমচাক্রিক অ্যারোমেটিক যৌগ। এদের প্রত্যেকের কিন্তু এন এর মান ওয়ান। এদের প্রত্যেকের এন এর মান ওয়ান, অর্থাৎ এদের প্রত্যেকের হ্যাকেল সংখ্যা মনে রাখবা। হ্যাকেল বা পাই ইলেকট্রন সংখ্যা, পাই ইলেকট্রন কয়টা করে আছে, ছয়টা করে আছে। এদের প্রত্যেকের এন এর মান ওয়ান। এরা কিন্তু অ্যারোমেটিক যৌগ। হিটারো অ্যারোমেটিক কিন্তু অ্যারোমেটিকের মধ্যেই পড়বে। ঠিক আছে, তাহলে আমি প্রথমে কয়েকটা অ্যারোমেটিক যৌগ লিখছি, কয়েকটা অ্যারোমেটিক যৌগ নয় লিখছি চারটা, আর হিটারো অ্যারোমেটিক যৌগ লিখছি হলো চারটা। এই কয়টা যদি মনে রাখো, তুমি এখান থেকে এমসিকিউ দিলে পারবা। তো আমরা একটু এক্সাম্পল দেখি, এক্সাম্পল পরীক্ষাতে কিভাবে আসে। আশা করি দেখতে পাচ্ছ। দেখো, এটা কত বছর, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, 22-23, তোমার বছর মানে এই বছর, আগের বছর। কোনটি অ্যারোমেটিক যৌগ নয়? তা অ্যারোমেটিক যৌগ নয়, এই যে এটা অ্যারোমেটিক যৌগ না, সিম্পলি বোঝা যাচ্ছে, কারণ এর মধ্যে কোনো পাই বন্ধনী নাই। দেখছো, কোনো পাই বন্ধনী নাই, তার মানে এটা অ্যারোমেটিক যৌগ না। এটা অ্যারোমেটিক যৌগ, এই যে ফিউরান, ফিউরান কিন্তু অ্যারোমেটিক যৌগের মধ্যে পড়ে, ও থাকলে কি ফিউরান। ফিউরান, থায়োফিন, পিরিডিন, এগুলো কিন্তু অ্যারোমেটিক যৌগের মধ্যেই পড়ে। এগুলো অ্যারোমেটিক কিন্তু হিটারো অ্যারোমেটিক, অ্যারোমেটিক কিন্তু হিটারো। ঠিক আছে, হিটারো কেন, কারণ ওদের সাইকেলের মধ্যে অক্সিজেন, সালফার, নাইট্রোজেন আছে। ওকে, তাহলে কোনটি অ্যারোমেটিক যৌগ নয়? এই যে ডি নাম্বারটা অ্যান্সার। এরপরে দেখো কোনটি অ্যারোমেটিক যৌগ। তো অ্যারোমেটিক যৌগ হতে গেলে এই যে খেয়াল করো, এই যে এটা অ্যারোমেটিক, পিরিডিন, হিটারো অ্যারোমেটিক। এটা হলো এই যে এন, পাইরল যেটা, এই এন এর নিচে একটা এইচ থাকবে, এটা এইচটা ওরা দিতে হয়ে গেছে, এটা কিন্তু পাইরল। আচ্ছা, এরপরে এই যে এটা H2 দিছে, H2, NH2, এটা আসলে H2 হবে না, শুধু এইচ হবে, এটা ভুল করে ফেলছে। ঠিক আছে, H2 হবে না। আচ্ছা, H2 দিলে একটা প্লাস দিছে, হবে H2 যদি দিয়ে দেয়, খেয়াল করো, এখানে H2 দিয়ে উপরে একটা প্লাস দিছে, H2 দিয়ে যদি একটা প্লাস দেয় তাহলে সমস্যা নেই। H2 দিয়ে যদি একটা প্লাস দেয় তাহলে ওই সমস্যা নেই, ঠিক আছে, H2 দিয়ে। আর যদি শুধু এইচটা বাদ দিয়ে প্লাস দেয় তবু হয়। তাহলে এটা অ্যারোমেটিক যৌগ, এই যে সবগুলো, এই যে, সরি সরি, এই যে বি নাম্বারটা, আচ্ছা বি নাম্বারটা অ্যারোমেটিক যৌগ নয় কেন, আমি ব্যাখ্যা দিই একটু। বি নাম্বারটা খেয়াল করো, আমি একটু মুছে দিই। বি নাম্বারটা অ্যারোমেটিক যৌগ, বি নাম্বারটা এখানে একটা প্লাস আছে, যে এখানে লোন পেয়ার ইলেকট্রনটা নাই। বি নাম্বারে দেখো লোন পেয়ার ইলেকট্রনটা নাই, আর এখানে প্লাস আছে ঠিকই, কিন্তু একটা এইচ দিছে, তাই দুইটার মধ্যে ডিফারেন্সটা বুঝাইতে গেলে, ব্যাখ্যা দিতে গেলে সময় লাগে রে। ওকে, তবে একটু দেখাই, ব্যাখ্যাটা দেই আগে, একটু দেখো। দেখো তো, এটার একটু ব্যাখ্যা দিই, যে যখন যখন এরকম থাকে তখন অ্যারোমেটিক যৌগ, এই যে পাইরল যেটা। এখন এই পাইরলে এই যে লোন পেয়ার ইলেকট্রনটা আছে না, এই পাইরলের ভেতরে যে লোন পেয়ার ইলেকট্রনটা আছে, দেখো, এই পাইরলের মধ্যে এক জোড়া লোন পেয়ার ইলেকট্রন আছে, এই যে এই লোন পেয়ার আছে, এখানে এইচ আছে। এখন এই লোন পেয়ারটা এখানে ধরলাম, এই লোন পেয়ারটা দিয়ে যদি একটা এইচ প্লাসের সাথে সন্নিবেশ বন্ধন গঠন করে, একটা এইচ প্লাসের সাথে সন্নিবেশ বন্ধন গঠন করে, তাহলে এটা হয়ে যাবে প্লাস। তখন এটা কেমন হয়, তখন এটা হয়ে যায় এরকম এন, এই যে এটা হয়ে যাচ্ছে H2, আর এখানে প্লাস। এখন H2 প্লাস হয়ে যাচ্ছে, আর এটা যদি এখন ঘুরতে পারে তাহলে আমাদের অ্যারোমেটিক যৌগের মধ্যে পড়বে। তাহলে এইটা এখন ঘুরতে পারে, এই যে প্লাস দেখো সরাই দেওয়া যায়, এই প্লাস সরাই দিয়ে এটা এখানে আসে। এই বন্ধন এখানে ছিল, এই বন্ধন তুমি এখানে নিয়ে আসতে পারো, প্লাস এখানে যাবে, এটা এখানে যাবে, দেখো ঘুরতে পারতেছে। তাহলে এটা আমরা বলতে পারি অ্যারোমেটিক যৌগ, যদি প্লাস দিয়ে H2 লেখে। তাহলে প্লাস দিয়ে যদি H2 লেখে, সেটাকে আমরা বলবো অ্যারোমেটিক যৌগ। কিন্তু শুধু শুধু কিছুই দিল না,
শুধু কিছুই না দিয়ে এখানে একটা প্লাস লিখে রাখলো, লোন পেয়ারটাও নাই, এটা একটা ভুল সংকেত না? ছিল কি এরকম, এখানে প্লাসও দিছে আবার এইচটাকে কি দিতে পারছে, ভ্যানিশ করে দিছে, তাহলে এটা অ্যারোমেটিক যৌগের মধ্যে পড়বে না। তো ওইটাই হলো ওরা ওখানে দিছে, ওইটা অ্যারোমেটিক যৌগের কই। এই যে বি নাম্বারটা দেখো, এই সংকেতটা ভুল সংকেত, কারণ এখানে প্লাস দিছে, তার লোন পেয়ার ইলেকট্রনটা গেছে কই? লোন পেয়ার ইলেকট্রনটা কিভাবে চলে গেছে সেটা নাই, মানে এই সংকেতটা ভুল। এটা অ্যারোমেটিক যৌগ না। তাহলে আমাদের অ্যান্সার হলো এই যে এক নাম্বারটা আর এই যে তিন নাম্বারটা, এই দুইটা অ্যারোমেটিক যৌগ। আচ্ছা, তিন নাম্বার প্রশ্ন দেয়, তিন নাম্বার প্রশ্ন খেয়াল করো, একটু বড় করি। তিন নম্বর প্রশ্নতে দেখো কোনটি অ্যারোমেটিক যৌগ। তা আগেই বলছিলাম ত্রিভুজ দিয়ে যদি প্লাস হয়, এই যে ত্রিভুজ দিয়ে যদি প্লাস দেয় সেটা অ্যারোমেটিক যৌগ। বলছিলাম যে ত্রিভুজ দিয়ে, এই যে ত্রিভুজ দিয়ে একটা দ্বিবন্ধন প্লাস, তাহলে এটা অ্যারোমেটিক যৌগ, এটা সঠিক। আচ্ছা, এই যে ও দিয়ে, এখানে ও দিয়ে এখানে লোন পেয়ার ইলেকট্রন আছে কিন্তু ওরাও দিতে ভুলে গেছে। ঠিক আছে, তো লোন পেয়ার ইলেকট্রন দিক আর না দিক এটা কিন্তু ফিউরান। এটা কোনটা? এটা হলো এই যে এটা, এই যে ফিউরান, এই যে ও দিয়ে যেটা, এটা হলো ফিউরান। তো এই ফিউরানটা দেখো বি, এটাও অ্যারোমেটিক যৌগ। আর এই যে সেটা যেটা অ্যারোমেটিক যৌগ না, দেখো সাতটা কোণা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা। আর এই জায়গাটায় সেই সিএইচ টু, একটু আগে আমি মেনশন করছিলাম যে একটা জায়গায় যদি সিএইচ টু থাকে তাহলে সেটা অ্যারোমেটিক যৌগ না। একটু বড় করে আঁকছিলাম, দেখো আমি একটু আবার এঁকে দেখাচ্ছি কোনটা অ্যারোমেটিক যৌগ ছিল না। এই যে এরকম সাতটা কোণা যদি হয়, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এক দুই তিন চার পাঁচ ছয়, সাত কোণা হতে হবে। এই যে এরকম সাত কোণা, সাত কোণা দিয়ে যদি এরকম থাকে আর একটা জায়গায় এক দুই তিন চার পাঁচ ছয়, সাত কোণা হয় না এখনো। আর এমনিতে মনে রাখলে হয় যে সাত কোণা হলে অ্যারোমেটিক যৌগ হবেই না। দেখো সাত কোণা হয়েছে কিনা, এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত, সাত কোণা হয়েছে। এই সাত কোণা থেকে যদি এর মধ্যে তিনটা থাকে এরকম বন্ধন, আর একটা জায়গায় যদি মিসিং থাকে, এই জায়গাটায় কি আছে, এই জায়গাটায় সিএইচ টু আছে, এই সিএইচ টু থাকার কারণে এটা অ্যারোমেটিক যৌগ না। তো এইটাই হলো, কিন্তু ওইটা ছিল, এই যে একটু আগে আমি যেটা দেখাইছিলাম ওইটাই কিন্তু এটা ছিল। এই যে এটা দেখো অ্যারোমেটিক যৌগ না, তাহলে সাত কোণা, সাত কোণা দিয়ে তিন বন্ধন, ওইটা অ্যারোমেটিক যৌগ না। এটা গেল। এবার আসি আমরা বেনজিন একটি, এই যে 4 নম্বর প্রশ্ন দেখো খুবই সহজ, বেনজিন একটি কি? বেনজিন একটি অ্যারোমেটিক যৌগ, এগুলো দিলেই পারবা। এরকম সহজ সহজ প্রশ্ন কিন্তু তোমাদের এইচএসসি তে করবে। আচ্ছা, এরপরে 7 নম্বর প্রশ্ন দেখো, কোনটি, আচ্ছা 5 নম্বর প্রশ্ন আছে। 5 নম্বর প্রশ্ন, কোনটি বিষমচাক্রিক অ্যারোমেটিক যৌগ? বিষমচাক্রিক অ্যারোমেটিক যৌগ চারটা নাম লিখছি, অনলি চারটা, মনে আছে কিনা দেখো, এই যে বোর্ডে এখনো আছে। ফিউরান, থায়োফিন, পিরিডিন, পাইরন। বিষমচাক্রিক অ্যারোমেটিক যৌগ অনলি চারটা, ফিউরান, থায়োফিন, পিরিডিন, পাইরন। কখন ফিউরান? যখন ও থাকবে তখন নামটা হলো ফিউরান, যখন ও থাকবে তখন নামটা ফিউরান, যখন এস থাকবে তখন নামটা হলো থায়োফিন। এই লোন পেয়ার ইলেকট্রন দিতেও পারে নাও পারে। যখন এস থাকবে তখন নাম থায়োফিন, যখন এন থাকবে তখন নাম পিরিডিন, আর যখন এন আর এইচ থাকবে এরকম তখন পাইরন। তাহলে এখানে 5 নম্বর প্রশ্ন, কোনটি বিষমচাক্রিক অ্যারোমেটিক যৌগ? তাহলে এই যে পিরিডিন হলো বিষমচাক্রিক অ্যারোমেটিক যৌগ। আচ্ছা, কোনটি হিটারো? বিষমচাক্রিক যে কথা, ইংলিশে নামটা হলো হিটারো অ্যারোমেটিক। হিটারো অ্যারোমেটিক যৌগ কোনটা? এই যে ফিউরান, ফিউরান হলো হিটারো অ্যারোমেটিক যৌগ। এরপরে দেখো ন্যাপথালিনে পাই বন্ধন সংখ্যা। আমি, বেনজিনে পাই বন্ধন সংখ্যা হলো 3টা, ন্যাপথালিনে পাই বন্ধন সংখ্যা হলো 5টা, আর অ্যানথ্রাসিনে পাই বন্ধন সংখ্যা হলো 7টা, একটু আগে লিখছিলাম। হ্যাকেল নিয়ম প্রযোজ্য নয় কোনটিতে? তো বেনজিন অ্যারোমেটিক যৌগ, হ্যাকেল নিয়ম প্রযোজ্য। সাইক্লোহেক্সেন, হ্যাকেল নিয়ম প্রযোজ্য হয় কোনটিতে? তা বেনজিন অ্যারোমেটিক যৌগ, এটাতে হ্যাকেল নিয়ম প্রযোজ্য। আর এই যে সাইক্লোহেক্সেন, হেক্সেন, এই সাইক্লোহেক্সেন এগুলোতে অ্যারোমেটিক যৌগ না, এগুলোতে হ্যাকেল নিয়ম প্রযোজ্য না। ফেনলে কয়টি পাই বন্ধন আছে? তা আগেই বলছিলাম ফেনল মানে কিন্তু বেনজিনই। ফেনল মানে কি? ফেনল মানে কিন্তু বেনজিনই। বেনজিন যা ফেনল তাই। কারণ কি, এই যে বেনজিনে যেটা ছিল, এই যে বেনজিন, বেনজিনের 3টা পাই বন্ধন ছিল। বেনজিনের ভেতরে পাই বন্ধন একটা দুইটা তিনটা, বেনজিনের মধ্যে পাই বন্ধন ছিল 3টা। এখন এই বেনজিনের উপরে যদি তুমি ওইচ দাও, সিএইচ 3 দাও, এনএইচ 2 দাও, তাতে তো বেনজিনের পাই বন্ধন চেঞ্জ হচ্ছে না। তাহলে বেনজিনের ভেতরে পাই বন্ধন যেমন 3টা, পাই ইলেকট্রন 6টা, তাহলে বেনজিনের জায়গায় ফেনল হোক, টোলিয়ন হোক, ও অন্য যে কোনো কিছুই বলুক না কেন, সেগুলো সব অ্যারোমেটিক যৌগ হবে। আর ওদের প্রত্যেকের পাই বন্ধন সংখ্যা সবসময় কয়টা হবে? 6টা হবে। 3টা পাই বন্ধন হবে, পাই ইলেকট্রন হবে 6টা।
বন্ধন তিনটা, ইলেকট্রন ছয়টা, একটা একটা বন্ধনে দুইটা করে ইলেকট্রন। ওকে, তাহলে কত নম্বর প্রশ্ন বলছিলাম? ফেনলে কয়টি পাই ইলেকট্রন আছে? তা ফেনলে পাই বন্ধন সংখ্যা হলো তিনটা, তাহলে পাই ইলেকট্রন সংখ্যা হলো ছয়টা। পাই বন্ধন বললে তিনটা পাই বন্ধন, পাই ইলেকট্রন বললে এক একটা বন্ধনে দুইটা করে ইলেকট্রন, তাহলে মোট পাই ইলেকট্রন কয়টা হবে? ছয়টা হবে। ওকে, আর নাই যৌগ। আর এটা তো বেনজিন চক্রের মেটা নির্দেশক অথবা নির্দেশক, একটু আগে বললাম। তা আশা করি আজকের ক্লাসে, আজকের না এইটুকুই থাক, অ্যাডমিশন এই ক্লাস বেশি লেন্থি করার দরকার নাই। তা আজকের ক্লাসে আমরা কি কি পড়লাম? বেনজিনের শুধু ক্রমটা দেখলাম, যে অর্থপেরা নির্দেশক, মেটা নির্দেশক, আর কোনটি অ্যারোমেটিক যৌগ, কোনটি অ্যারোমেটিক যৌগ না। নেক্সট দিন আমরা সমানুতা দেখাবো। সমানুতা থেকে একটা এমসিকিউ আসার পসিবিলিটি থাকে অনেক বেশি, বিশেষ করে কোনটি জ্যামিতিক সমাণু, কোনটি আলোক সক্রিয় সমাণু, এটা এইটা প্রশ্নটা খুব আসে। আর এর বাইরেও এর কয়টা সমাণু সম্ভব, ওর কয়টা সমাণু সম্ভব, এ ধরনের প্রশ্নগুলোর সমাধান আমরা নেক্সট ক্লাসে দেখবো। নেক্সট ক্লাস আমাদের সমাণুর উপরে। এই জায়গাগুলো থেকে আশা করি দুই তিনটা এমসিকিউ পাবা। তারপর আমরা ইম্পর্টেন্ট টপিক পড়বো কোথায়? ওই যে বিক্রিয়া টাইপের এই অ্যালডিহাইড কিটোন, খুব ইম্পর্টেন্ট, ফেনল, এসএন 1 SN2, মানে যে জায়গাগুলো খুব খুব ইম্পর্টেন্ট, সেই জায়গাগুলো টপিক গুলো তোমাদের দেখাই দিব। তো আজকের ক্লাস বেশি লেন্দি করলাম না, এই পর্যন্ত থাক। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাসে আমরা সমানতার উপরে নিব। ক্লাস লেন্দি করলাম না, অ্যাডমিশন ক্লাসগুলো কিন্তু বড় করি যদিও, 1.5 ঘন্টা, কিন্তু এখন অ্যাডমিশন না, তোমরা এখন ডিটেলসে এত বেশি পড়ালে কেউ দেখবে না ভিডিও, ঠিক আছে? এই জন্য ছোট করে নিই। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।